নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প অসাধারণ। গল্পটির নামের মতোই গল্পটি সত্যিই অসাধারণ। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। আর গল্পটি যদি একটুও ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সীতানাথ ডাক্তারের দোকানে বসিয়াছিলাম। সকালবেলা খবরের কাগজ এখনও আসিয়া পৌঁছে নাই, কারণ মফস্বল জায়গা। খবরের কাগজ না পৌঁছিলে যুদ্ধের আলোচনা ঠিক জমে না। কাছের বাজারে সকালের বাজার সারিয়া নবীন মুখুজ্জে, শশধর মহুরী, কেনারাম মুখুজ্জে, বলাইদা প্রভৃতি ভদ্রলোক সীতানাথের ডাক্তারখানায় সানাহারের সময় পর্যন্ত রাজনীতি নিয়ে আলোচনা করিয়া থাকেন। ইহারা কোনো চাকুরি করেন না, দু একজন পেনশনপ্রাপ্ত সরকারি কর্মচারী, এক আধজনের বাপের প্রচুর পয়সা। ইহারা জার্মানি ও জাপানের সম্বন্ধে বহু ভবিষ্যৎবাণী করেন, যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে এমন কথাবার্তা বলেন যাহা স্বয়ং হিটলার, চার্চিল তোজোরও অজ্ঞাত। হিটলার কি ভুল করেন, চার্চিলের কি করা উচিত ছিল, জাপান এমনটি না করিয়া যদি এমনটি করিত তাহলে কি ঘটিত, এই সকল মূল্যবান উপদেশ সর্বদাই সেখানে উচ্চারিত হইতেছে। বর্তমানে কেনারাম মুখুজ্জে বলিতেছিলেন, আরে এই তোমাকে বলি শোনো ভাইয়া, ভুলটা হিটলারের হলো কোথায় শোনো, ডানমার্কের যুদ্ধের পরেই। শশধর মহুরী বলিয়া উঠিলেন, আহ, আপনি ওই এক শিখে রেখেছেন মশাই, ডানমার্ক আর ডানমার্ক। আসল ভুল সেখানে নয়, আসল ভুল হলো। এমন সময় একটি পুরুষের হাত ধরিয়া একজন স্ত্রীলোক ডাক্তারখানার বারান্দাতে উঠিয়া আসিল সম্মুখে রাস্তা হইতে। পুরুষটির বয়স 40 থেকে 50-55 মধ্যে যে কোনো বয়স হইতে পারে। রোগা, পরনে খাটো ময়লা ধুতি। মেয়েটির বয়সও নিতান্ত কম নয়, তবে পুরুষটি অপেক্ষা অনেক কম, 30-32-এর বেশি হইবে না। মেয়েটির পরনে তালি লাগানো শাড়ি, কিন্তু ময়লা নয়। মুখশ্রী এক সময় বেশ ভালোই ছিল, বোঝা যায়। দেহ খুব সম্ভবত অনাহারে ও ম্যালেরিয়ায় শীর্ণ। মেয়েটি বারান্দার প্রান্তে দাঁড়াইয়া বলিল, ও ডাক্তারবাবু। সীতানাথ ডাক্তার উহাদের দিকে একটু তাচ্ছিল্যর ভঙ্গিতে চাহিয়া বলিলেন, কি চাও? বাবু, একে একটুখানি দেখতে হবে। সীতানাথ ডাক্তার বুঝিয়াছিলেন ইহাদের দ্বারা বিশেষ কোনো অর্থাগমের আশা নাই, যত বড় কঠিন অসুখ হোক না কেন। দুর্ভিক্ষ পীড়িত চেহারা, পরনে ওই তো কাপড়, মাথা তেলের অভাবে রুক্ষ। রোগীর মধ্যে গণ্য করিয়া আনন্দ হওয়ার কোনো কারণই নাই। তামাক টানিতে টানিতে বলিলেন, হয়েছে কি মশাই? মেয়েটি বলিল, হবে আর কি, ওর জ্বর ছাড়ে না আজ 2 মাস, তার উপর দেহ শরীর এক্কেবারে ভেঙে দিয়েছে। আমার উনি ছাড়া আর কেউ নেই, আপনি দয়া করে দেখুন, বলিয়া মেয়েটি প্রায় কাঁদিয়া ফেলিল। সীতানাথ ডাক্তার বলিলেন, সরে আসো দিকে। পরে রোগী পরীক্ষা করিয়া বলিলেন, হুঁ, দেখব কি, এর মধ্যে অনেক রোগ, কদিনে এমন হয়েছে। পুরুষটি এবার ক্ষীণ সুরে বলিল, তা বাবু অনেক দিন, আজ আমি 3-4 মাস ভুগছি, আর এই কাশি এ কিচ্ছুতে যাচ্ছে না। মেয়েটি হাত তুলিয়া অধৈর্য সুরে বলিল, তুমি চুপ করো দেখিনি, খুব ক্ষমতা তোমার, আমার হাড় মাস জ্বালিয়ে খেলে তুমি, 3 মাস তোমার অসুখ।
তাহার পর আমাদের দিকে ফিরিয়া বলিল, ওর কথা শুনবেন না। ওর কি কিছু ঠিক থাকে? নিজের দিকে ওর কোনো খেয়ালই নেই। এই শুনুন তবে আমার কাছে। কথাটা শোনাইল এভাবে যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী। সাংসারিক তুচ্ছ বিষয়ে স্বভাবতই উনি অনাসক্ত। বোধ হয় ঈর্ষাপ্রণোদিত হইয়া সীতানাথ ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করিয়া বসিলেন, তা তোমার গনোরিয়া হয়েছে কতদিন? তা বাবু 4-5 মাস হবে। সেবার যখন। মেয়েটি ঝঙ্কার দিয়া উঠিয়া বলল, তুমি তো সব জানো কি না? চুপ করো। না বাবু, 2 বছর হয়ে গেল। আমার হাড় মাস ভাজা করে খেলো ওই মিনসে। কি জ্বালায় যে পড়েছি আমি, মরণ হয়তো হাড় জুড়িয়ে যায় আমার। কাহার মরণ হইলে তাহার হাড় জোড়ায় কথার ভাবে ঠিক ধরিতে পারিলাম না। সীতানাথ ডাক্তার বললেন, তা বাড়ি কোথায়? মেয়েটি বলিল, বাড়ি এই ঝিটিকি পোতায়। আমরা বাবু হাঁড়ি। ও, ঝিটিকি পোতায় হাঁড়ির বাসা আছে নাকি? না বাবু, দেশে দেশে ভেসে বেড়াচ্ছি ওই ওনারে নিয়ে। বিয়ে করা স্বামী, ফেলতে তো পারিনি। আজ 2 বছর উনি বিছানায় পড়ে উঠতে হাঁটতে পারেন না। কত ওষুধ বিশুধ করলাম আমাদের দেশে ঘরে। যে যা বলে তাই করি, কিন্তু কিছুতেই সারাতে পারলেম না। দিন দিন যেন মানুষ উঠতে পারে না, খেতে পারে না। তাই আজ বলি ডাক্তারবাবুর কাছে নিয়ে যায়। একটু দেখুন আপনি ভালো করে, আমার আর কেউ নেই উনি ছাড়া। আমি এতক্ষণ বসিয়া বসিয়া দেখিতেছিলাম। এইবার বলিলাম, তোমার স্বামী কি কাজ করে? মেয়েটি ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল, কাজ? ওরে আমার কাজের শিরোমণি রে, ও করবে কাজ। সেদিন পুবি সূর্যি পশ্চিম পানে উঠবে না। পুরুষটি লজ্জিতভাবে বলিল, না বাবু, আমি কাজ করিনি। সে ক্ষমতা নেই তো করব কি? ওই ধান ভেনে দায়গিরি করে সংসার চালাই। তা এই বাজারে বাবু বড্ড কষ্ট হচ্ছে। মেয়েটি বলিল, তুমি থামবে বাপু, না বকে যাবে? বাবু শুনুন তবে বলি, কষ্ট দুঃখর বার্তা ও কি জানে? সংসারের কোন খোঁজ রাখে ও? কৃতজ্ঞতার আবেগ বোধহয় অস্মরণীয় হইয়া উঠিল পুরুষটির। সে পুনরায় নম্র সুরে বলিল, আজ বললে ও সে সত্যি কথা বটে। ও আমাকে জানতে দেয় না, নিজেই সব করবে। আমি তো খাটতে পারিনি। এই আমার ডান পাটা একটু খোড়া, ভালো করে হাঁটতে পারিনি। এই দেখুন বাবু এই পাটা। মেয়েটি আঁচল দিয়া চোখ মুছিতে মুছিতে বলিল, নাও, আর বাবুদের সামনে তোমায় পা বার করতে হবে না। কিন্তু দেখিলাম মেয়েটির চোখ ছল ছল করিয়া উঠিয়াছে। এই গনোরিয়াগ্রস্ত খোড়া অকম্য বৃদ্ধের প্রতি এতটা দরদ ওর দেখিয়া বিস্মিত হইলাম। সীতানাথ ডাক্তার বলিলেন, তুমি ধায়ের কাজ জানো? পুরুষটি এ কথার উত্তর দিল, বলিল, খুব ভালো দায়। যে বাড়ি যাবে 1 কাঠা করে চাল, 1খানা করে কাপড় আর 1টি করে টাকা, ওই খরচ করে আমায় চিকিৎসা করাচ্ছে বাবু। মেয়েটি উহাকে থামাইয়া বলল, তুমি চুপ করো দেখিনি। তুমি কি জানো সবের? বাবু, ধায়ের রোজগার আগে ভালোই চলতো। এখন আপনাদের এখানে হাসপাতাল হয়েছে পোয়াতির জন্যে। সব লোক এখানে আসে। আমাদের কাছে কেডা যাবে? ধান ভেনে যা হয়, 2 মণ ধান ভানলি 5 কাঠা চাল পাওয়া যায়। কিন্তু বাবু, অসুখে ভুগে ভুগে আমার গতর গিয়েছে, আর তেমন খাটতে পারিনি। ধান ভানা না বাবু, বড্ড খাটুনির কাজ। যেদিন ধান ভানি, আজকাল রাত্রিরে
বড্ড পা কামড়ায়। আমি বললাম, তোমার কে কে আর আছে? মেয়েটি সাপ উত্তর দিল, বাবু জম। যাতে হারি বললে না? হ্যাঁ বাবু, আমরা হারি বটে। ঝিনকিপোতা থেকে এলে কি করে? সে তো অনেক দূর। নৌকো করে এলাম বাবু। ভাড়াটে নৌকো? অনেক কেঁদে হাতে পায়ে ধরে 13 ঘন্টা পয়সা ঠিক হলো। ওই আমাদের গাঁয়ের রতন মাঝি, আমি তাকে ধরমবাব বলে ডেকেছি। ধানের চাষ করো? না বাবু, ঘর দোর নেই তার ধানের জমি, বিচুলির ছাউনি একখানা ঘর, তা এবার খসে পড়েছে। না খুঁচি দিলি এবার বর্ষায় সে ঘর থাকা যাবে না। বেলা হইয়াছিল, সেদিন চলিয়া আসিলাম। ইহার পর হইতে প্রায় 2 দিন অন্তর মেয়েটি উহার স্বামীর হাত ধরিয়া ডাক্তারখানায় হাজির হয়। কখনো ওষুধের দাম কমাইবার জন্য সীতানাথ ডাক্তারের হাতে পায়ে পড়ে। কোনো দিন স্বামীর নানারূপ প্রশ্ন করে, কবে রোগ সারিবে, নৌকা ভাড়া দিয়া আর পারে না সে, ইত্যাদি। দেখিয়া শুনিয়া সীতানাথ ডাক্তারকে জিজ্ঞাসা করিলাম, ওকে কেমন দেখেন, ওর রোগ সারবে? সীতানাথ ডাক্তার হাসিয়া বলিলেন, বিশ্বাস তো হয় না, নানান উপসর্গ, ওর শরীরে কিচ্ছু নেই, তবে চেষ্টা করছি, এই যা। অবশ্য উহাদের সাক্ষাতে এসব কথা হয় নাই। মাসখানেক পরে একদিন ডাক্তারখানায় বসে আছি। মেয়েটি আরও শীর্ণ হইয়া গিয়াছে। আর কিছুদিন এমন ধারা চলিলে ইহাই চিকিৎসার প্রয়োজন হইবে। হয়তো নিজে আধ পেটা খাইয়া স্বামীর ওষুধপত্র ও নৌকা ভাড়া যোগাইতেছে। পরনের বস্তু জীর্ণতর হইয়া উঠিয়াছে। সেদিনের কাজ শেষ করিয়া যখন চলিয়া যায়, তখন মেয়েটিকে ডাকিয়া বলিলাম, শোনো এদিকে। কি বাবু, ধায়ের কাজ করতে পারবে? সে হাসিয়া বলিল, ওই কাজই তো করি বাবু, তার পারবো না? আমি উহাদের সঙ্গে রাস্তায় বাহির হইয়া পড়িলাম। উদ্দেশ্য আমার বাসাটা তাহাকে চিনাইয়া দেওয়া। সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন উপস্থিত হইবে। পথে মেয়েটি বলিল, দিন না বাবু, একটা কাজ জুটিয়ে, বহু কষ্টে পড়েছি ইনাকে নিয়ে। এক এক শিশি ওষুধ 5 শিখে 1.5 টাকা। আমার রোজগার বড্ড মন্দা হয়ে গিয়েছে, আর চালাতে পারছি নে। দিন না একটা জুটিয়ে, যা দেবে তাই নেব। 1 কাঠা চাল, 1খানা কাপড়, আর না হয় 8 আনা পয়সা দেবে, তাই নেব। আমার খাই নাই বাবু অন্য ধায়ের মতো। তা বাবু, আমি রাত্রিরে আতুর ঘরে থাকবো, সেক তাপ করব, ছাড়া কাপড় কাচব। অনুনয়ের সুরে বলিল, দিন না বাবু, দিন না একটা কাজ জুটিয়ে। আমি বলিলাম, এই আমার বাসা, আর দিন আসটেক পরে আমার বাসাতে দরকার হবে ধায়ের। চলো আমার সঙ্গে, দেখিয়ে আনি। ওকে এখানে বসিয়ে রাখো। পুরুষটিকে বললাম, তুমি এই গাছতলায় বসে থাকো, বুঝলে? বাড়িতে আনিয়া ধাইকে দেখানো হইল, কিন্তু বাড়িতে ও ধাই পছন্দ হইল না। অজুহাত অবশ্য পাড়া গায়ের অশিক্ষিত ধাই, উহাদের কি কোনো জ্ঞান আছে, ইত্যাদি। কিন্তু আমার সন্দেহ হইল আসল কারণ মেয়েটি দেখিতে ভালো, এবং আমি সঙ্গে করিয়া আনিয়াছি বলিয়া। পরদিন আবার রাস্তায় দেখা তাহাদের সঙ্গে। ডাক্তারখানায় দুজনে চলিয়াছে। আমাকে মেয়েটি ডাকিয়া বলিল, ও বাবু শুনুন। আমি তাহার কিছু না করিতে পারিয়া লজ্জিত ছিলাম। বলিলাম, বলো। আপনাদের বাড়িতে হলো না? না, ওদের সঙ্গে কমলা ধায়ের কথাবার্তা আগেই হয়ে গিয়েছে কি না, তাই। থাকবে বাবু, আপনি অন্য এক জায়গায় জুটিয়ে দিন না। দেখব, আরও এক জায়গায় সন্ধান আছে আমার কাছে।
দেখুন, তিনিই দয়া করবেন। চরিতামৃতে প্রভু বলেছেন। হাঁড়ির মেয়ের মুখে এই কথা শুনিয়া চমকিয়া উঠিলাম। বলিলাম, তুমি চৈতন্য চরিতামৃত পড়ো? লেখাপড়া জানো নাকি? পুরুষটি বলিল, ও জানে। বইখানা আছে নাকি তোমাদের বাড়ি? পুরুষটি বলিল, আছে বাবু, ও রোজ পড়ে আমাকে শোনায়, বই পড়ে আর কাঁদে। মেয়েটি সলজ্জ প্রতিবাদের সুরে বলিল, তোমার অত ব্যাককানা করতে হবে না, চুপ করো। না বাবু, ওর কথা শুনবেন না, পড়ি একটু সন্ধেবেলাটা। তা ও বই পড়ে বোঝবার মতো অদৃষ্ট কি আমাদের আছে বাবু? লেখাপড়া শিখলে কোথায়? তার স্বামী বলিল, ওর মামার বাড়ি ছিল ধরমপুকুর, শুয়োরের ব্যবসা ছিল মস্ত, অবস্থাও ছিল ভালো। তা এখন আর কেউ নেই, সব মরে হেজে গিয়েছে। নইলে আজ এমন দুর্দশা হবে কেন ওর বাবু? ও ছেলেবেলায় মামাদের কাছ থেকে স্কুলে লেখাপড়া করেছিল। কি স্কুলে? বউটি ইহার উত্তর দিল, কারণ এ প্রশ্নের উত্তর দেয়া পুরুষটির সাধ্যাতীত। বড় জটিল প্রশ্ন কি না? আপার প্রাইমারি স্কুল বাবু। পাশ করেছিলে? হুঁ, এখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম। উহার স্বামী সপ্রশংস মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাহিয়া বলল, বাবু, ও পাস করে 2 টাকা স্কলারশিপ পেয়েছিল। বউ ধমক দিয়া উঠিল, তুমি চুপ করো দেখিনি। পুরুষটি তখনও ঝোঁক সামলাইতে পারে নাই, বলিল, বাবু, আমার সঙ্গে বিয়ে হয়ে আর লেখাপড়া হলো না ওর। মামারাও সব মরে হেজে গেল। ও যেমন মেয়ে আমার হয়েছে সেই, যারে কয় না, বানরের গলায় মুক্তোর মালা। সবই অদৃষ্টর ফল আর কি। আমি ওরে খেতে দেব কি? আমি অসুখে পড়ে পর্যন্ত ওই আমারই খেতে দেয়। আমার এই চিকিৎসেপত্তর ওই সব চালাচ্ছে। আজকাল রোজগার নেই ওর, পেট পুড়ে 2টো খেতেও পায় না। আমারে বলে, তুমি সেরে উঠলি আমার। বউ আবার কড়া ধমক দিয়া উঠিল, আবার? বাবুদের সামনে ওই সব কি কথা? চলো বাড়ি তুমি, ঝাঁটা মারবো তোমার মুখে। তোমার খুব মুরদ, মুরদের আবার ব্যাককানা হচ্ছে, লজ্জা করে না তোমার? আমি মধ্যস্থতা করিয়া বললাম, কেন, ও তো ভালোই বলছে, ওর যা ভালো লেগেছে ভালো বলবে না? বউ সলজ্জ সুরে বলিল, না বাবু, যেখানে সেখানে ওসব কথা কি আর বলতে আছে? তা বলুক, কোনো দোষ হয়নি। বাবু, আমারে দেন না একটা কাজ জুটিয়ে। আচ্ছা, চেষ্টা করব, একটু অপেক্ষা করো, দেখি 2-1 দিন। কাজ না পেলি বাবু, বড্ড কষ্ট হচ্ছে। ধান ভানতি শরীর আর বয় না। 2 মণ করে ধান না ভানলি এ যুদ্ধের বাজারে 2টো লোকের খাওয়া হয়? তাও বাবু শুধু খাওয়া পরা এর থেকে হয় না। একখানি কাপড়ে ঠেকেছে। একটা আঁতুড়ের কাজ জুটলি তবু একখানা কাপড় পাবো। কয়েকদিন ধরিয়া তাহাদের আর দেখিলাম না। কাজও কিছু জুটাইতে পারা গেল না। কাহার বাড়িতে যে অন্তঃসত্ত্বা আছে এ সংবাদ জোগাড় করা আমার কর্ম ছিল না। এমন সময় মর্মন্থর শুরু হইয়া গেল। চালের দাম আগুন হইয়া উঠিতেছে দিন দিন। আমাদের এই ক্ষুদ্র টাউনের আশেপাশে পল্লীগ্রাম হইতে দলে দলে ক্ষুধার্ত নরনারী হাঁড়ি ও মালসা হাতে ফ্যান ভিক্ষা করিবার জন্য ছুটিয়া আসিতে লাগিল। ক্রমে এমন হইল যে ফ্যানও আর পাওয়া যায় না। 10-20 ফ্যান কোন গৃহস্থ বাড়িতে থাকে? যাহা থাকে তাহা প্রথম মহড়াতেই ক্ষুধাক্লিষ্ট নরনারীদের মধ্যে বিলি হইয়া যায়। একটু বেলায় যাহারা আসে তাহাদের শুধু হাতেই ফিরতে হয়। লোক 2-1টি করিয়া মরতে শুরু করিল তাদের মধ্যে।
টাউনের কুণ্ডুবাবুরা ও দা বাবুরা প্রতিদিন 100-150 লোককে খিচুড়ি খাওয়াইতে লাগিলেন, কিন্তু অর্ধ উলঙ্গ অনসংক্লিষ্ট দিশেহারা নরনারীদের তুলনায় তাহা নিতান্তই কম। ইহার মধ্যে আবার ত্রিপুরা জেলা হইতে বহু নরনারী আসিয়া কোথা হইতে জুটিল, তাহাদের কথা ভালো বুঝিতে পারা যায় না বলিয়া যে গৃহস্থের দৌড়ে যায় তথা হইতেই বিতাড়িত হয়। কোথাও তাহারা তেমন সহানুভূতি পায় না। এই মহা দুর্যোগের হিড়িকে কত লোককেই তলাইয়া যাইতে দেখিলাম। কতবার মনে ভাবিয়াছি ওই মেয়েটির কথা। ধান ভানিয়া রুগ্ন স্বামীর চিকিৎসা চালাইত, নৌকা ভাড়া করিয়া হাত ধরিয়া লইয়া আসিত ডাক্তারখানায়, চৈতন্য চরিতামৃতের কথা বলিত। তাহাদের আর পথে ঘাটে দেখি নাই অনেক দিন। সীতানাথ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করিলাম। সীতানাথ বললেন, না, তারা অনেক দিন আসেনি, আর আসবে কি? এই তো কাণ্ড, ওষুধের দাম দিতে পারে না। শিশি ওষুধের দাম এখনও বাকি রয়েছে। অনেক দিন উহাদের দেখি নাই, প্রায় ভুলিয়াই গিয়াছি। ভাদ্র মাসের দিকে আমাদের মহাকুমার রিলিফ কমিটির যত্নে লঙ্গরখানা খোলা হইল। সেখানে প্রত্যহ বহু দুস্থ নরনারী লঙ্গরখানায় খিচুড়ি খাইতে আসিত। উহাদের মধ্যে একদিন আবার মেয়েটিকে দেখিলাম, একটা মালসাই করিয়া লঙ্গরখানায় খিচুড়ি লইয়া কোথায় যেন যাইতেছে। আমি ডাকিয়া বলিলাম, তুমি কোথায় এসেছিলে? আমায় দেখিয়া সে লজ্জিত হইল, বলিল, এই, তোমার স্বামী কোথায়? ওই পুরনো ডাকঘরের পিছনে বটতলায়, আজকাল হাঁটতে পারি না মোটে বাবু। চলো দেখে আসি একবার তোমার স্বামীকে। কৌতূহল হইল দেখিবার জন্য, তাই গিয়েছিলাম। গিয়া মনে হইল না আসিলে আমাকে বড় ঠকতে হইত, কারণ যে দৃশ্য দেখিলাম তাহা সচরাচর চোখে পড়ে না। পুরনো পোস্ট অফিসের পিছনে যেখানে গভর্নমেন্টের কলেরা ওয়ার্ডের ঘর, তার সামনে বটতলায় একটা ছেঁড়া চাটাই পাতিয়া বউটির খোঁড়া স্বামী শুইয়া আছে। মনে হইল লোকটা চাটাইয়ের সঙ্গে মিশিয়া আছে, এতটাই রুগ্ন। মেয়েটি তার পাশে বসিয়া লঙ্গরখানার খিচুড়ি তাহাকে খাইতেছে। দুপুরবেলা রাস্তা দিয়া অনেক লোক যাতায়াত করিতেছে, কেহ চাহিয়া দেখিতেছে, কেহ বা দেখিতেছে না। খাওয়ানো শেষ হইলে সে কলেরা ওয়ার্ডের কম্পাউন্ডারের টিউবওয়েল হইতে শতছিন্ন শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া স্বামীর মুখে নিগড়াইয়া দিল। লোকটা হা করিয়া 2 ঘোট জল গিলিয়া বলিল, আর একটু খাবো। মেয়েটি আবার গেল টিউবওয়েলের কাছে, আবার শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া ওর মুখে দিল। আমি কখনো এমন দৃশ্য দেখি নাই। বলিলাম, অমন করে জল আনছো কেন? মেয়েটি বাঁ হাত দিয়া কপালের ঘাম মুছিয়া বলিল, বাটি ঘটি কিচ্ছু নেই, কিসে জল আনি? কেন, মালসাটা? সে মালসাটা তুলিয়া আমার কাছে আনিয়া দেখাইল, বলিল, সবটা খেতে পারিনি, আধ মালসা রয়েছে, রাত্রি দেব, খাওয়া কমে গিয়েছে একেবারে। তারপর মালসাটা যথাস্থানে রাখিয়া আসিয়া বলিল, বড্ড কষ্ট হচ্ছে বাবু, দিন না একটা কাজ টাজ জুটিয়ে 1 কাটা চাল শুধু, খুব কমের মধ্যে করে দেব। এই তাহার সহিত আমার শেষ সাক্ষাৎ। আজ তাহলে এই পর্যন্ত। আর এই রকম ভালো ভালো গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।